সালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে গতি ও গতির সমীকরণের পরের অংশটুকু নিয়ে। তো আমরা হচ্ছে গত ক্লাসে শিখেছিলাম গত ক্লাসে আমরা শিখেছিলাম কি গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে আপনার কয়েকটা গতির সমীকরণ শিখেছিলাম। তার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে এটা শিখেছি ভি সমান সমান এস ভাগ টি। এখান থেকে আমরা এই বেগটা শিখেছিলাম, অর্থাৎ কি বেগটা কাকে বলে। বেগটা হচ্ছে আমরা জানি যে প্রতি সেকেন্ডে যে সরণ ঘটে সেটাকে বলে হচ্ছে বেগ। তো এটা আমরা জানি। তো সেকেন্ড হচ্ছে আমরা আরেকটা শিখেছিলাম হচ্ছে যে এইখানে যে বেগ ছিল সেই বেগটাকে আমরা বলেছি গড় বেগ। তো গড় বেগ থেকে আমরা নিয়ে আসছিলাম হচ্ছে এইভাবে যে ক্রস গুণন করার মাধ্যমে এস সমান সমান এই ভিটি লিখেছিলাম। তো আমরা যেহেতু বলেছিলাম এটা একটা ছিল কি গড় বেগ, যদি এটি গড় বেগ হয় তাহলে আমরা জানি যে কোনো বিষয়ের যদি গড় বের করতে চাই তাহলে আমরা জানি হচ্ছে সংখ্যা যদি হয়, সাপোজ যদি বলা হয় 22 আর 24-এর গড় কত, তখন আমরা কিভাবে করছি গড়, সেটা করছি দুইটা যোগ করছি এবং দুইটা সংখ্যা দ্বারা আমরা একইভাবে, যেহেতু এর এই পয়েন্টটা আদি বেগ আর এই পয়েন্টটা হচ্ছে শেষ বেগ, তাহলে আমরা এর গড় বেগ কিভাবে বের করি, আমরা এই যে গড় বেগ তার মানে কি এই দুইটার যোগফল ভাগ 2। তো এখান থেকে আমরা লিখেছিলাম হচ্ছে গত ক্লাসে ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি। তো এখান থেকে আমরা একটা সমীকরণ লিখেছিলাম। তো আমি আরেকটা সমীকরণ লিখেছিলাম, সেটা কেমন ছিল, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে ত্বরণ হচ্ছে এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি। তো এখান থেকে আমরা বলেছিলাম যে বেগের পরিবর্তনের হারকেই বলে হচ্ছে ত্বরণ, বা আমরা বলেছিলাম হচ্ছে যে বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে ত্বরণ। তো আমরা জানি হচ্ছে এই কথাটা, যদি মনে করো বেগ যদি হ্রাস পায় তাহলে সেটার নাম হয় মন্দন, আর যদি বেগ বৃদ্ধি পায় তাহলে তার নাম হয় হচ্ছে ত্বরণ। তো আমরা কিন্তু এইবার এখান থেকে আমরা শিখেছিলাম হচ্ছে ক্রস গুণনের মাধ্যমে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। তো এখান থেকে আমরা এইটা লিখেছিলাম ভি সমান সমান ইউ প্লাস এটি। তো আবার আমরা হচ্ছে এই যে এখানে আছে কি এ, তো এইটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি। সাপোজ এখানে আছে টি, এই টিটা আমরা এখানে তুলে দিলাম, কারণ আমরা জানি হচ্ছে এই জিনিসটা ক্রস গুণনের মাধ্যমে এটা উপরে তোলা যায়, আবার এটাকে নিচেও নামানো যায়। তো আমি এটা বলতেছি এর কারণ হচ্ছে গত ক্লাস হয়তো অনেকে তুলতে পারে নাই, বা অনেক এখানে হচ্ছে যে এস আছে, এস সমান সমান ভি প্লাস ইউ ভাগ টি, ভি প্লাস ইউ ভাগ এখানে আছে হচ্ছে 2। তো আমরা একবার করেছিলাম এই যে ভি আছে, এই ভি এর মানটা একবার এখানে বসাইছিলাম। তো বসালে কি পাচ্ছে, এখানে ভি সমান সমান ইউ প্লাস এটি, আর এখানে আছে হচ্ছে ইউ। তো ইউটা এখানে বসাই দিলাম ভাগ 2, আর এখানে আছে টি, তাহলে টিটা আমি এখানে সুন্দর করে বসাই দিলাম। তো এখানে আছে হচ্ছে একটা ইউ আর একটা ইউ মিলে কয়টা ইউ হয়, 2 ইউ হয়। ঠিক আছে, তাহলে 2 ইউ প্লাস এখানে থাকে একটা এটি ভাগ 2। এর সাথে আমরা কি করলাম, এর সাথে জাস্ট এই টিটা আমরা গুণন করলাম। আমি গত কমেন্টে দেখেছি যে তোমরা এখানে অনেকেই বুঝতে পারো নাই, তো আমি সেটা আর একবার রিপ্লাই করতেছি। সেটা হচ্ছে যে এখানে দেখো, যদি এই
ভয়েস প্রবলেম। এইবার দেখেন তো কথা কি শোনা যায়? এবার এবার হয়তো ক্লিয়ার শোনা যাচ্ছে। তাহলে এখন লিখতে পারি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, তো আমরা এখানে তাহলে এই তিনটা সূত্র আমরা শিখতে পারলাম। তো এখন আমি শুনতে চাচ্ছি কারোর কি ভয়েস ক্লিয়ার হয়েছে? এখন এখন ক্লিয়ার আছে? হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো আমরা যে এখানে যে এ ব্যবহার করলাম, এটা হচ্ছে ত্বরণ। তো এই ত্বরণ কখন ব্যবহার হয়? যখন আমাদের কোন একটা সমতল পৃষ্ঠ আছে, যখন এই সমান্তরাল পৃষ্ঠ যখন থাকে, মানে এই পৃষ্ঠ যখন থাকবে, এই বরাবর যখন চলবে, তখন আমরা ব্যবহার করি হচ্ছে এ ত্বরণ। আর যখন সেটা লম্বালম্বিভাবে ব্যবহার করি, মানে লম্বালম্বি মানে এই উপরের দিকে আর না হয় নিচের দিকে, যখন এই রকম থাকে তখন আমরা ব্যবহার করি হচ্ছে জি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম হচ্ছে যখন আমরা সমান্তরালভাবে কোনো বস্তু যখন কি করে এক স্থান থেকে অন্য স্থান যখন যায় বা ত্যাগ করে, বা এক স্থানে আছে অন্য স্থানে সে চলে গেল, ঠিক ওই সময় আমরা জানি যে ত্বরণ ব্যবহার হয়, সেই ত্বরণটা হচ্ছে এ। আর যখন লম্বালম্বিভাবে যখন কোনো বস্তুটি যখন ওঠানামা করে, তখন আমরা ব্যবহার করি কি? জি। তাহলে আমরা এখান থেকে কয়টা সূত্র শিখলাম? একটা শিখলাম, দুইটা শিখলাম, এই তিনটা। এইটা বসাই দিয়ে আমরা এই সূত্রটা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? সাপোজ আমরা এখানে হচ্ছে এটা হচ্ছে সাপোজ এস সমান সমান আমরা শিখলাম হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো যদি আমরা এখানে জি এর প্রভাব ব্যবহার করি, জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, জি হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ। তো একটা জিনিস ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো আমরা জানি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি জি এর মান কত? জি এর মান জানি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমরা এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে আমরা কি বুঝি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে আমরা বুঝি যে এটি প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগে বৃদ্ধি পায়। তো যখন হচ্ছে লম্বালম্বিভাবে যখন আমাদের কোনো আমার বস্তুটা ওঠানামা করবে, মানে এখানে আছে মোবাইল, এই মোবাইলটা আমি যদি ওই দিকে তুলি, উপর নিচে করি, তখন হচ্ছে কি? তখন হবে হচ্ছে আমাদের এই জি এর কাজ যখন আসবে। আর যখন সমান্তরাল যখন হবে, এরকম যখন হবে, ঠিক ওই সময় হচ্ছে আমরা এ ব্যবহার করব। মানে ওই সময় কোন ত্বরণ হবে? তখন ত্বরণটা হবে হচ্ছে এ ত্বরণ। তো যদি আমরা এই জি এর প্রভাব থাকে, মানে লম্বালম্বিভাবে, ঠিক ওই সময় আমরা এর রিপ্লেসমেন্টে আমরা কি লিখবো? জি লিখবো। ঠিক আছে, আর আমরা জানি লম্বালম্বিভাবে আমরা জানি যে কি মাপা হয়? হাইট মাপা হয়। কি মাপা হয়? হাইট মাপা হয়। আমরা এখানে লিখে দেব হচ্ছে এইচ লিখে দেব। ঠিক আছে, আবার দেখো যে আমরা শিখেছি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো আমরা কি করতে পারি? দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এর পরিবর্তে কি লিখবো? আমরা জি লিখবো। ঠিক আছে, আর এই যে এস এর পরিবর্তে কি লিখবো? লম্বালম্বি হওয়ার কারণে সেখানে আমরা কি বসায় দিচ্ছি? সেখানে আমরা বসায় দিচ্ছি হচ্ছে এইচ। ঠিক আছে, তো এখন দেখো আমরা এই যে সূত্রগুলো আছে, এই সূত্র দিয়ে আমরা এখন কি করতে পারবো? আমরা ম্যাথ করতে পারবো। আবার দেখো যে আমরা আরেকটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি। তো এখন যদি আমরা লম্বালম্বিভাবে ব্যবহার করি, তখন সেটা কি হবে? তখন হবে জিটি। তো এখন একটা প্রশ্ন তোমাদের মধ্যে থাকতে পারে যে কখন আমাদের জি এর মান নেগেটিভ হবে, কখন জি এর মান পজিটিভ হবে, বা কখন আমাদের এর মান পজিটিভ, কখন নেগেটিভ হবে। তো খেয়াল করে দেখো,
যখন জি এর মান, যখন দেখবে হচ্ছে আমাদের এই যে জি এর মান, এই জি এর মান যখন আমরা এই নিচের দিকে যখন যাবে, নিচের দিকে এই মোবাইলটা আছে, এই মোবাইলটা আমি নিচের দিকে যদি ফেলি, তখন সেটা কি হবে, তখন হবে হচ্ছে আমাদের জি এর মানটা পজিটিভ। ঠিক যখন আমরা উপরে যখন তুলবো, ঠিক এই যে উপরে তুললাম, কি করলাম আমরা, এই মোবাইলটা আমরা উপরে তুললাম, তাহলে যখন আমরা মোবাইলটা উপরে তুলবো ঠিক ওই সময় কি হবে, ঠিক ওই সময়টা হবে হচ্ছে আমাদের জি এর মানটা হবে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ উপরের দিকে উঠলে আমরা জানি যে এর কি হচ্ছে এক ধরনের ত্বরণ হয়, তখন হয় হচ্ছে পজিটিভ। আর যখন মন্দন হয় মানে হচ্ছে আমাদের গতি হ্রাস পায়, ঠিক ওই সময় হয় হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো এখানে এতটুকু আমরা বুঝলাম। আবার দেখো সেকেন্ড কন্ডিশন হচ্ছে এখানে যে যদি আমাদের এর মান জানি ত্বরণ হলে প্লাস আর মন্দন হলে নেগেটিভ হবে। আবার দেখো জি এর মান যখন ওই যে প্লাস মাইনাস হতে পারে, আবার এখানেও প্লাস মাইনাস হতে পারে। তো এখন আমরা দুইটা টার্ম শিখবো, সেটা কি শিখবো, সেটা হচ্ছে আমাদের যদি আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, কোন দিকে নিক্ষেপ করি, এই বস্তুর আছে সাপোজ এই মোবাইলটা, সেই মোবাইলটা যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি, মনে করে একটা আদিবেগ থাকবে অবশ্যই। আর আমরা জানি যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করব, ঠিক ওই সময়ে আমরা জানি যে এই অবস্থান, এখানে উপরে উঠে দেখবো যে এক সময় কি হয়ে যাচ্ছে, শেষ বেগটা কি হয়ে যাচ্ছে, এক সময়ের শেষ বেগটা হয়ে যাবে হচ্ছে 0। ঠিক আছে, আর আমরা আদি বেগ দিয়ে উপরের দিকে মারলাম। সাপোজ আমরা এই কলম দিয়ে দেখাই, এই কলমটা আমি যখন উপরের এই দিকে যখন উপরে তুলবো, ঠিক এই সময় কি হচ্ছে, এক সময় কি হয়ে যাবে, এটা স্থির হয়ে যাবে। তো যখন এটা স্থির হয়ে যাবে মানে এই যে এক সময় উপরে ওঠার পরে কি হয়ে যাবে, এক সময় মানে এইটা সাপোজ এইটা এক সময় উপরে তুললে পরে এক সময় স্থির হয়, আর আদি বেগ দিয়ে আমরা উপরের দিকে মারি। তো এখন প্রশ্ন হতে পারে, তাহলে এখান থেকে আমাদের একটা প্রশ্ন আমরা শিখতে পারি, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? তাহলে দেখো যে সর্বোচ্চ উচ্চতার সময় কতটুকু লাগবে, তখন আমরা কোন সূত্রে হল করব, এই সূত্রে হল করব আমরা। তো আমরা জানি উপরের দিকে যদি তুলি, এই উপরের দিকে তুললে কি হয়, এক সময় কি হয়, বেগের হ্রাস হয়। বেগের হ্রাস মানে কি, এই যে একটা মনে করো সাপোজ এই যে হেড, কলমের হেড, তো আমি যখন এটা উপরের দিকে যখন তুলবো, তখন এটা এক সময় কি হয়ে যাবে, এক সময় এটা হ্রাস পাবে, অর্থাৎ কি উপরের দিকে তুললে সে এক সময় 0 হয়ে যাবে। তার মানে এখানে উপরের দিকে উঠলে আমরা জানি জি এর মান হয় হচ্ছে নেগেটিভ। উপরের দিকে উঠলে কি হয়, জি এর মান নেগেটিভ হয়। আর আমরা জানি যে উপরের দিকে উঠলে, একটু আগে বললাম যে এক সময় কি হয়ে যায়, এটার শেষ বেগ 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি এইভাবে দেখতে পারি, দেখো যে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে ভি, তাহলে ভি এর মান এক সময় 0 হয়ে যাচ্ছে। আর এখানে আছে হচ্ছে ইউ, তাহলে ইউ আমরা বসাই দিলাম, এটা লিখলাম জি। তাহলে এখন দেখো যে আমি যদি এই যে আছে প্লাস আছে, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে আমরা যদি এইটাকে এই সমানের এই পাশে পাঠাই, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে জিটি ইকুয়াল টু ইউ। ঠিক আছে, তো এখন দেখো যে এখানে আছে হচ্ছে টি, তাহলে টি উচ্চতায় উঠতে কত সময় লাগে, মানে ম্যাক্সিমাম পয়েন্টে, মানে এই যে আমাদের একটা কলমের হেড আছে, এই হেডটা, এই যে একটা হেড, এই যে কলমের হেডটা সবচেয়ে উপরে উঠতে, এই যে উপরের দিকে উঠতে কতটুকু সময় লাগে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমাদের সময় লাগে হচ্ছে ইউ ভাগ জি। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি একটা বল, আমার একটা হাতে একটা বল আছে, তো এই বলটা, এই যে একটা বল আছে বা একটা মোবাইল আছে, এই মোবাইলটা আমি সাপোজ উপরের দিকে নিক্ষেপ করব, উপরের দিকে সাপোজ
আমাদের যদি প্রশ্ন এমন হয় যে উপরের দিকে আমাদের নিক্ষেপ করব, সাপোজ দেখো যে 19.6 মিটার পার সেকেন্ড বেগে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, এরকম একটা প্রশ্ন হতে পারে, খুবই মানে প্র্যাকটিক্যাল প্রশ্ন। সেটা হচ্ছে আমরা যদি 19.6 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে এই বলটি কত সময়ে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় কত সময় উঠবে, তখন আমরা কিভাবে বের করব? তখন আমরা এই সূত্র ব্যবহার করব। সেই সূত্র হচ্ছে কি 19.6 ভাগ 9.8। তো আমরা জানি কাটাকাটি করলে কত আসতেছে, হয়তো 2 আসতে পারে, 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই 2 সেকেন্ডটা কি? এই 2 সেকেন্ড হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কি হলো, 2 সেকেন্ড লাগলো। তাহলে এখন বলতে পারে যে বল আমি যত বেগ নিয়ে উপরের দিকে নিক্ষেপ করব, ঠিক ওই বলটা আবার কি হবে, নিচের দিকেও ওই সময় নিয়েই নিচের দিকে পড়বে। তাহলে এখান থেকে জানলাম, যদি বলা হয় যে প্রশ্নটা এমন হয় সর্বোচ্চ উচ্চতায় উঠতে এতটুকু লাগে, আর নামতে কতটুকু সময় লাগবে, নামতেও ওই 2 সেকেন্ডই সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে জাস্ট এর দ্বারা কি হবে, 2 দ্বারা গুণ হবে, মানে উপরে উঠতেও যে পরিমাণ সময় লাগবে, মানে এখান থেকে আমরা একটা তত্ত্বে আসতে পারি। সেটা কি, সেটা হচ্ছে আমাদের উপরে উঠতেও যে সময় লাগবে, উপরে উঠতে সময় ইকুয়াল টু নামতেও একই সময়, অর্থাৎ নামতে সময় যে সময় লাগবে, আবার হচ্ছে উঠতেও একই সময় লাগবে। এই দুটা কি হবে, সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা হচ্ছে এটা তো আমরা শিখলাম। তো এখন প্রশ্নটা এমন হতে পারে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, সাপোজ এমন হতে পারে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে উপরের দিকে নিক্ষেপ করলাম। সাপোজ আমি এই হেডটাকে কি করলাম, উপরের দিকে নিক্ষেপ করলাম। এখন বললাম যে এইটার কি আছে, আদি বেগ আছে। এইটার কি আছে, জাস্ট একটা আদি বেগ আছে। কি বেগ আছে, আদি বেগ। তাহলে এখন বলতে পারে যে এই বস্তুটা সর্বোচ্চ হাইটে উঠবে, তাই না? এখন এই হাইটটা কত হবে, এটা খুবই লজিক্যাল কোশ্চেন। সেটা হচ্ছে কত হাইট হবে, তখন আমরা কিভাবে বের করব, মানে এটা সর্বোচ্চ হাইটে যখন উঠবে, এখন এই হাইটটা নির্ণয় করতে হবে। আমাকে কি বের করতে হবে, এই হাইটটা বের করতে হবে। তো হাইট বের করবো আমরা কিভাবে, তো খেয়াল করি, আমরা এই সূত্র ব্যবহার করি। এই সূত্র আছে এখানে, তো এই সূত্র দিয়ে আমরা হাইট বের করতে পারবো। তো আমরা জানি উপরের দিকে উঠলে নেগেটিভ ব্যবহার করা লাগবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। মাইনাস কেন হলো তো আমি আগে বলছি, উপরের দিকে উঠলে যেহেতু আমরা জানি মন্দন হয়, এই জন্য। তাহলে আমরা জানি হচ্ছে শেষ অবস্থানে কি হচ্ছে, শেষ অবস্থানে আমরা জানি যে শেষ বেগটা 0 হয়। তাহলে আমরা শেষ বেগ 0 লিখলাম, ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। ঠিক আছে, তো এখন এটা এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে, এই পাশে নিয়ে আসলে হচ্ছে 2g এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা এইচ সমান অর্থাৎ এইচ ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম কত উচ্চতায় উঠবে, সেটা হচ্ছে ইউ স্কোয়ার হাইটের সূত্রটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। যদি প্রশ্ন আসে যে এত বেগে, কত বেগে, 19.6 মিটার পার সেকেন্ড বেগে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে সেটি সর্বোচ্চ কত হাইটে উঠবে, তখন আমরা কিভাবে বের করব, তখন আমরা এই যে 19.6 লিখলাম ভাগ 2 গুণন 9.8। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা অবশ্যই স্কোয়ার আছে, অবশ্যই আমরা কি দেবো, এখানে স্কোয়ার দেবো। স্কোয়ার দিয়ে যেটা পাবো সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত
অ্যান্সার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তার মানে এখান থেকে আমরা এই কনসেপ্টটা শিখলাম। তো আমরা এটা শিখলাম হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে। তো এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা শিখবো হচ্ছে পরন্ত বস্তুর সূত্র শিখবো। কি শিখবো আমরা? পরন্ত বস্তুর সূত্র। এটা খুবই একটা মজার একটা কনসেপ্ট। এই পরন্ত বস্তুর সূত্র সম্পর্কে যে বিজ্ঞানী হচ্ছে মতামত দেয়, সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে গ্যালিলিও। তাহলে দেখো যে গ্যালিলিও যে মতবাদ দেয়, অর্থাৎ সে 3টা সূত্র দেয়। কটা সূত্র দেয় গ্যালিলিও? গ্যালিলিও সূত্র দেয় হচ্ছে 3টা সূত্র দেয়। ঠিক আছে, তো এখন গ্যালিলিওর যে সূত্র আছে দেখাই আমি। এটা মেইনলি হচ্ছে আমরা দেখি হচ্ছে কি, এই যে মোটা একটা কলম, একটা কি আছে, একটা মোটা কলম, একটা চিকন কলম, একটা কি মোটা আর চিকন, এই দুইটা কলম এক আছে। তাহলে অবশ্যই আমরা জানি যে এই মোটাটা কি হবে, আগে নিচে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা জানি মোটাটা আগে নিচে পড়বে। কিন্তু গ্যালিলিও বলেছেন তার প্রথম সূত্রে, সেটা হচ্ছে যে যখন আমরা বায়ু শূন্য করব, যখন আমরা কোন একটা মাধ্যমে বায়ু শূন্য করব, তখন আমরা দেখব হচ্ছে যে এই যে মোটা কলম আর এই যে চিকন কলম দুইটা একই সাথে পড়বে। তাহলে এটাই ছিল হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। ঠিক আছে, তো তাহলে আমরা প্রথম সূত্র শিখলাম, মানে চিকন হোক আর মোটা হোক, দুটাই কি হবে, একই সাথে নিচে পড়বে, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা আমি মুখেই বললাম, এটা আমি লিখলাম না। ঠিক আছে, মানে জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে আমরা সবসময় মনে রাখতে পারবো। তো এটা ছিল হচ্ছে প্রথম সূত্র। এখন দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা আমরা কিভাবে করব? দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমরা একটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে নিউটনের সূত্র, ভি সমান সমান ইউ প্লাস জিটি। তো আমরা জানি নিচের দিকে যখন পড়বে কোনো বস্তু, যখন নিচের দিকে পড়ে, এই যে একটা বস্তু কলম আছে, এই কলম যখন নিচের দিকে পড়বে তখন কি হবে, তখন নিচের দিকে যেহেতু আমরা জানি বেগ বাড়ে মানে হচ্ছে অবশ্যই ত্বরণের মান কি হবে, প্লাস হবে। ঠিক আছে, তো যদি আমাদের এখানে প্লাস হয় তাহলে আমরা জানি। তো আবার জানি যে হচ্ছে যখন আমরা পড়ন্ত অবস্থায়, এই যে বস্তুটা পড়ন্ত অবস্থায় যখন বস্তুটা ফেলবো, ঠিক ওই সময় কি হবে, ঠিক বৃদ্ধি পায়। তাহলে আমরা সবসময় মনে রাখবো কি, পড়ন্ত অবস্থায় সবসময় আদিবেগটা কি থাকবে, আদিবেগটা থাকবে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা দুইটা কনসেপ্ট শিখলাম। নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে পড়ন্ত, নিচে যখন ফেলবো ঠিক ওই সময়ের আদিবেগ কি থাকবে, আদিবেগ থাকবে হচ্ছে 0। আর যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করব তখন আমরা জানি শেষ বেগটা কি হবে, 0। ঠিক আছে, তাহলে পড়ন্ত অবস্থায় কি থাকবে, পড়ন্ত অবস্থায় থাকবে আদিবেগ 0। আর হচ্ছে যখন আমরা নিক্ষেপ করব, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ হবে 0। এই দুইটা আমাদের কনসেপ্ট সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে মানে এটা হচ্ছে সূত্র ছিল। আমি এই সূত্র থেকে আমি এখন তোমাদের শিখাই দেব হচ্ছে সূত্রটা শিখাই দেবো। সূত্রটা আমরা জানি যে পড়ন্ত অবস্থায় এই সূত্রটা কি হবে, ইউটা কি হবে 0, আর এটা হচ্ছে জি টি। তো আমরা হচ্ছে আগেই শিখেছি, ক্লাস 8-এ বা ক্লাস 7-এ শিখেছি হচ্ছে যখন কোনো সমীকরণে একটা ধ্রুবক থাকে আর যখন ইকুয়াল টু থাকে, তখন আমরা জানি এই ধ্রুবক আর ইকুয়াল টু এই দুইটা তুলে দিয়ে কি লেখা যায়, একটি সমানুপাতিক চিহ্ন লেখা যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে এইটা শিখলাম, কি শিখলাম, যখনই কোনো সমীকরণে ইকুয়াল থাকবে আর যখন একটা ধ্রুবক থাকবে, ঠিক ওই সময়ে এই দুইটা উঠায় দিয়ে একটি সমানুপাতিক চিহ্ন লেখা যায়। তো এটাই ছিল হচ্ছে দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তো এইটাই আমরা কিভাবে লিখতে পারি, এইটা আমরা সূত্রটাকে এইভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের, আমি একটু পরে প্রশ্ন দেখবো, সমস্যা নেই, আপাতত এই
বস্তুর বেগ কি হবে এর সময়ের সাথে সমানুপাতিক। তাহলে এইটাই ছিল হচ্ছে দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তো আমরা মুখস্থ বিদ্যা ছাড়াই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্র হচ্ছে আমরা বের করব কিভাবে, আমরা হচ্ছে শিখছি হচ্ছে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এই সূত্রটা আমরা লিখলাম এখানে। তো এই সূত্র দিয়ে আমরা তৃতীয় সূত্র বানাই ফেলবো। আমরা মুখস্থ করবো না, আমরা হচ্ছে বুঝে বুঝে পড়বো এবং সেখান থেকেই হচ্ছে আমরা কি করব, সেখান থেকে আমরা সূত্র বানাই ফেলবো। ঠিক আছে, তো এখন আমরা জানি যে একটু আগে বলেছি যে পড়ন্ত অবস্থায় কি থাকবে, পড়ন্ত অবস্থায় আদিবেগ থাকবে হচ্ছে 0 প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো যে এইচ সমান সমান হাফ অফ জি টি স্কোয়ার। তো এখানে খেয়াল করো, যেহেতু এখানে আছে হাফ আর এখানে আছে জি, তাহলে আমরা জানি যে এই দুটা হচ্ছে ধ্রুবক, মানে ধ্রুবক মান। আর এখানে হচ্ছে যে আমাদের একটা ইকুয়াল আছে। তো আমরা জানি ধ্রুবক আর ইকুয়াল এই দুইটা চিহ্ন কি হয়, এই দুইটাকে আমরা উঠাই দেখি লিখি সমানুপাতিক চিহ্ন লিখি। তো এখান থেকে আমরা তৃতীয় সূত্রটা বলতে পারবো কি হবে, সেটা হচ্ছে যে পড়ন্ত অবস্থায়, খেয়াল করি পড়ন্ত অবস্থায় কি হবে, ঠিক পড়ন্ত অবস্থায় যে আমাদের যতটুকু উচ্চতা নিয়ে নিচে পড়বে, যতটুকু দ্রুত অতিক্রম করবে সেটা সময়ের সাথে সময়ের বর্গের সমানুপাতিক হবে। তো এখান থেকে আমরা তৃতীয় সূত্র জানতে পারলাম। ঠিক আছে, তাহলে আবার বলি, সেটা হচ্ছে পড়ন্ত অবস্থায়, পড়ন্ত সেই হাইটটা হবে সময়ের বর্গের সমানুপাতিক। এটাই ছিল হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। তো আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো এটা গেল। তো এখন হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে গ্যালিলিওর টপিকস। তো গেল গ্যালিলিওর টপিকস আমরা খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি। তো এখন আলোচনা করব হচ্ছে কিছু অঙ্ক নিয়ে। আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে আমরা এখন অঙ্ক করে সেটা আমরা আরো ভালো করে শিখব। তো সেটা হচ্ছে যে আমরা একটু আগে শিখলাম হচ্ছে অঙ্ক করার জন্য আমাদের সূত্রগুলো লাগবে, যে সূত্র লাগবে সেটা আমি এখানে পাশে লিখতেছি। সেটা হচ্ছে প্রথমে লাগবে হচ্ছে, ফার্স্টে লাগবে হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এটা প্লাস মাইনাস হতে পারে। আবার হচ্ছে আমরা শিখলাম হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস মাইনাস এটি, এটাও সূত্র হতে পারে, মানে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারি। আবার হচ্ছে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে আমরা যখন সমান্তরালের ক্ষেত্রে যখন ব্যবহার করবো, যখন আমরা কি করব সমান্তরাল, যখন কোনো গাড়ি হোক, এখানে সাপোজ আমি একটা গাড়ি আঁকাচ্ছি এখানে, যদিও আমার আঁকানো সুন্দর না। তো এই গাড়িটা যখন সমান্তরালে যখন যাবে, সমান্তরালে যখন চলবে, ঠিক ওই সময় আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। ওই সময় হবে এস হবে, ওই সময় এ হবে, ওই সময় হচ্ছে আমাদের এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে। আর যখন হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করব বা কোনো বস্তু নিচের দিকে পড়বে, ঠিক হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস মাইনাস জিটি। আবার হবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই যে উপরের দিকে নিক্ষেপ করব, যখন নিক্ষেপ করব তখন আমরা জানি হবে মাইনাস, আর যখন উপরের থেকে যখন পড়বে তখন হবে হচ্ছে প্লাস। তো এখান থেকে আমরা এই দুইটা কনসেপ্ট শিখলাম। এই দুইটা কনসেপ্ট দিয়ে আমরা জেনারেলি ম্যাথ করতে পারবো, অনেকগুলো ম্যাথ করতে পারবো। তো এখন ম্যাথ করার জন্য আমরা সবসময় মনে রাখবো, ম্যাথ করার ক্ষেত্রে আমরা সবসময় এইটুকু মনে রাখবো, সেটা হচ্ছে সিস্টেমটা খুব ভালোভাবে মনে রাখবো। সিস্টেম বলতে কি বুঝি আমরা? সিস্টেম বলতে আমরা বুঝি যে আমরা সবসময় ম্যাথগুলো করব যে কোনো একটা সিস্টেমে।
সেই সিস্টেমটাকে নাম হচ্ছে কি এসআই একক সিস্টেমে। সেটা কি এসআই একক। এসআই একক জিনিসটা কি? এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম। তো এই সিস্টেম অনুযায়ী আমাদের যে কোনো ম্যাথ করতে হবে, ঠিক আছে? তো ম্যাথের ক্ষেত্রে আমাদের সবসময় সিস্টেম বলতে আমরা একটা পদ্ধতি বুঝি, সেটা আন্তর্জাতিক সিস্টেমে হচ্ছে আমরা এর ম্যাথগুলা করে থাকি। তো এই ম্যাথগুলা করার জন্য আমাদের এককের দিকে ফলো রাখতে হবে। সে এককটা হবে কি? এসআই একক। তো এককের ক্ষেত্রে আমি একটু হালকা আলোচনা করব, সেটা হচ্ছে যখন কেক কিনি তখন কিন্তু আমরা পাউন্ড বলি, ঠিক আছে? আবার যখন আমাদের হাইট মাপি তখন কিন্তু আমরা বলি হচ্ছে ফিট বলি, যে কত ফিট। এখন এই জিনিসগুলা কবে থেকে আসছে, বা এই জিনিসগুলো আসলেই মানে এককগুলা কেন ফিট ব্যবহার করা হচ্ছে, বা কেন হচ্ছে আমরা কেককে আগে এখন কেন পাউন্ডে বলি, এর আমি একটা তথ্য বলি। সেটা হচ্ছে যে আমাদের শুরুতে যে একক ছিল, যে সিস্টেম ছিল, সেটা শুরুতে ছিল হচ্ছে এফপিএস। তো এই যে আমি এককের কনসেপ্ট যে আমি আজকে দিচ্ছি, এই এককের কনসেপ্ট সবসময় কাজে লাগবে। সেটা হচ্ছে আমাদের যে কোনো ডিপার্টমেন্টের ম্যাথে করার জন্য কাজে লাগবে, বা যে কোনো ফিজিক্সের ম্যাথ করার জন্য কাজে লাগবে, আবার হচ্ছে আমাদের হচ্ছে ওই ম্যাথের পরিমিতিতে কাজে লাগবে, আর অনেকগুলো অঙ্কে আমাদের এই এককের সিস্টেমে ম্যাথ করতে হবে। তো এখন তাহলে এটা এফপিএস একটা পদ্ধতি ছিল, সেটা ছিল সবার আগে ছিল কি? এফপিএস। তো এফ তে হচ্ছে ফুট, পি তে হচ্ছে পাউন্ড, এস তে হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? এখন ফুট মানে কি? ফুট মানে বলতে আমরা বুঝি হচ্ছে ফুট বলতে আমরা বুঝি হচ্ছে দৈর্ঘ্যের একক ছিল। কিসের একক? দৈর্ঘ্যের একক। তাহলে ফুটটা কিসের একক ছিল? দৈর্ঘ্যের একক। আর হচ্ছে আমাদের যে পাউন্ড ছিল, সেই পাউন্ডটা কিসের একক ছিল? পাউন্ডটা ছিল হচ্ছে ভরের একক। পাউন্ডটা কিসের একক? ভরের একক। আর এই সেকেন্ডটা কিসের একক ছিল? সেটা ছিল হচ্ছে সময়ের একক, ঠিক আছে? এইটা ছিল হচ্ছে শুরুর দিনে। আর ঠিক তারপরের সময়, মানে এটা ছিল অনেক আগে, মানে ব্রিটিশ আমলের সময় ছিল, মানে 1800 সালের আগে, মানে যখন 1800 সালে অর্থাৎ ব্রিটিশ সিস্টেমে ছিল হচ্ছে এই পদ্ধতি। ঠিক তারপরের সিস্টেমে হচ্ছে ব্যবহৃত ছিল হচ্ছে সিজিএস পদ্ধতি। কি পদ্ধতি? সিজিএস। মানে সেটা ছিল হচ্ছে সেন্টিমিটার, দৈর্ঘ্য একক ছিল সেন্টিমিটার, ভরের একক ছিল হচ্ছে গ্রাম, আর হচ্ছে আমাদের সময়ের একক ছিল হচ্ছে সেকেন্ড। তো এইটা ছিল হচ্ছে 1900 জি, আর এস তে হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যে এমকেএস পদ্ধতি ব্যবহার করি, এই এমকেএস পদ্ধতির নামই হচ্ছে এসআই একক। তো এস একক কেন আবিষ্কার হয়েছে? কারণ হচ্ছে যে বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে পরিমাপের জন্য একটা ভেজাল তৈরি হয়। এই ভেজালটা নির্মূল করার জন্য আমাদের এই সিস্টেমটা পালন করা হয়, যেন কোথাও কোনো দেশে যেন ভেজাল না হয়, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে কিন্তু এখনও কেকের ব্যাপারে কিন্তু আমরা পাউন্ড হিসাবেই কিন্তু আমরা কেনা বেচা করি। আবার আমরা যখন হাইট মাপি তখন কিন্তু আমরা ফিট হিসাবে কিন্তু পরিমাপ করি। তো এইটা হচ্ছে আমাদের ওই আদি যুগ থেকে এটা চলে আসতেছে, এই জন্য আমরা এইটাতেই কমফোর্ট ফিল করি। তো এইটা ছিল সিস্টেম। তাহলে সিস্টেমটা হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এম কেসের ক্ষেত্রে এমতে হচ্ছে মিটার, এমতে কি? মিটার। আর কেতে হচ্ছে কি? কেতে হচ্ছে কিলোগ্রাম, কেতে কি? কিলোগ্রাম। আর এসতে হচ্ছে কি? এসতে হচ্ছে সেকেন্ড। তো এই সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথ করব, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু সবসময় এই সিস্টেমটার কথা মনে রাখতে হবে, যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা সিস্টেম ব্যবহার করব। তো এই সিস্টেম দিয়ে আমরা ম্যাথ করতে পারবো, সমস্যা নেই। তো আমি আজকে হচ্ছে আর বেশি দূর আগাতে চাচ্ছি না। তো আমি এখন তোমাদের কমেন্ট দেখতে চাচ্ছি, তোমরা কি কি কমেন্ট বা কোনো প্রশ্ন থাকলে আমি সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি এখানে অপেক্ষা করতেছি। তোমাদের কোনো প্রশ্ন আছে যে কিছু বুঝতে হবে, কোনো টপিক্সের সমস্যা হচ্ছে, এরকম আছে?
তো যদি না থাকে তাহলে ডান লিখলে ভালো হয়, ডান। এখানে প্রশ্ন করেছে হচ্ছে এমডি রাশেদ, সে লিখছে হচ্ছে ভাই এটা হচ্ছে, আচ্ছা ওর প্রশ্ন বোঝা যাচ্ছে না তো।